নানমাদুল একটি প্রাচীন শহর, যার চারপাশে খালকাটা, যাকে বলা হয় প্যাসিফিকের ভেনিস। এখানে ছিল রাজপ্রাসাদ, মন্দির, সমাধি ও গুদামঘর। যখন সূর্য প্যাসিফিকের নীল জলরাশির পিঠে আলো ছড়াতো, নানমাদুল তখন কেবল পাথরের শহর ছিল না, ছিল এক জীবন্ত, শৃঙ্খলাবদ্ধ আধ্যাত্মিক জগৎ। প্রতিটি সকালে পুরোহিতরা জেগে উঠতেন ধূপের গন্ধে, আর শুরু হতো দিনের পূজা। রাজপুরোহিতরা নির্ধারণ করত কে কখন জল তুলবে, কে যাবে মাছ ধরতে, আর কে করবে মন্দিরের পরিচর্যা। এই শহরে ছিল না বিশৃঙ্খলা, ছিল না অনিয়ম। এখানে জীবন চলত নিয়ম আর বিশ্বাসের তালে, যেন পুরো শহরটাই এক জীবন্ত যন্ত্র, যার প্রতিটি খাস ছিল মানুষের শুদ্ধ আচরণ। চারপাশে চলত নৌকা, খালের জলে ভাসত প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস। শহরের কিছু দ্বীপে গড়া হয়েছিল মাছ সংরক্ষণের কুয়া, যেখান থেকে প্রতিদিন তাজা মাছ সংগ্রহ করা হতো। তারা জানত কিভাবে প্রকৃতির সঙ্গে সংঘর্ষ নয়, বরং সহাবস্থান করে বাঁচতে হয়। বলাষ্ট পাথরের গড়া প্রতিটি দেয়াল ছিল সময়ের সাক্ষী। নারকেল গাছ, লতাপাতা, জোয়ার ভাটা, সবকিছুই ছিল জীবনের সঙ্গে। সব আলো নিভিয়ে দিয়ে চলে গেল। সবকিছু এত নিখুঁত ছিল, তবে হঠাৎ সাগরের মাঝখানে এমন এক শহর, যেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারত না। শহরটা তৈরি হয়েছিল হাজার হাজার টন পাথর দিয়ে, অথচ প্যাসিফিক মহাসাগরের মাঝে মাইক্রোনেশিয়ার পম্পেই দ্বীপের ঠিক পাশেই ছড়িয়ে আছে এক রহস্যময় ধ্বংসাবশেষ। আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে প্যাসিফিক মহাসাগরের ছোট্ট এক দ্বীপপুঞ্জে গড়ে উঠেছিল রহস্যময় শহর নানমাদুল। সমুদ্রের উপর গড়ে তোলা এই শহরটিকে বলা হয় প্যাসিফিকের ভেনিস। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, এই শহরটি নির্মাণ করা হয়েছিল হাজার হাজার বসান্ত পাথর দিয়ে। কেমন ছিল এই শহরের জীবন, কেনই বা এটি পরিত্যক্ত হলো? আজ শুনুন এক হারিয়ে যাওয়া সভ্যতার গল্প। এখনো যদি আছে, কিভাবে আনা হলো এই বিশাল পাথরগুলো? এখানে নেই কোনো চাকা, লোহার দড়ি বা পলি, নেই আধুনিক যন্ত্রপাতি। তাহলে কিভাবে এলো এই বিশাল পাথর? অনেকে মনে হয়তো অ্যান্টি গ্র্যাভিটি বা শব্দ তরঙ্গ ভিত্তিক শক্তি। কিছু কনস্পাইরেসি থিওরি অনুসারে নানমাদুল শহরটি এলিয়েনদের সাহায্যে নির্মিত হয়েছিল, কারণ এর পাথর স্থাপন ও নকশা অত্যন্ত জটিল ও অস্বাভাবিক। বিজ্ঞানীরা যদিও এই ব্যাখ্যা পুরোপুরি একমত নন, কিন্তু প্রশ্নটা রয়ে যায়, কিভাবে এত নিখুঁতভাবে এত ভারী বসার পাথরগুলো এমনভাবে বসানো হলো যাতে পুরো কাঠামো 1000 বছর ধরে সমুদ্রের জোয়ার ভাটায় দাঁড়িয়ে থাকে। শুধু তাই নয়, প্রতিটি পাথর বসানো হয়েছে ক্রচ হ্যাজ প্যাটার্ন, যা জালের মতো করে, যেন স্থায়িত্ব ও ভারসাম্য বজায় থাকে। আধুনিক ইঞ্জিনিয়াররাও আজ অবাক, এত জটিল নকশা, এত ভারী উপাদান তারা করলো কিভাবে? কোথাও নেই কোনো কি মানুষের হাতে করা, নাকি কোনো অজানা প্রযুক্তির ছোঁয়া ছিল তাতে? এটাই নানমাদুলের সবচেয়ে অমীমাংসিত প্রশ্ন, আর সেই কারণেই অনেকে একে বলে দ্য আটলান্টিস অব দ্য প্যাসিফিক, এক হারিয়ে যাওয়া সভ্যতা যার ইট পাথর যেন আজও চুপি চুপি কিছু বলতে চায়। আজকের বিজ্ঞান কি বলে নানমাদুল সম্পর্কে? প্রত্নতত্ত্ববিদরা একে বলেন প্যাসিফিক্স অনলি অ্যানসিয়েন্ট সিটি বিল্ট অন কোরাল রিফস। তারা খুঁজে পেয়েছেন বিভিন্ন পাথরের রাস্তা, জলাধার, প্রাসাদ, কবরস্থান, যেগুলো ছিল খুবই পরিকল্পিত ও স্তর ভিত্তিক গঠনে নির্মিত। রেডিও কার্বন ডেটিং বলছে নানমাদুল তৈরি শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 200 অব্দ থেকেই, আর প্রকৃত বিস্তার ঘটে 1100 থেকে 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত। কিন্তু এখানে আসে এক অদ্ভুত প্রশ্ন, এত দীর্ঘ সময় ধরে এমন বিশাল নির্মাণ কিভাবে হলো কোনো লিখিত দলিল ছাড়া? কিছু গবেষক বলছেন সম্ভবত এটি ছিল প্রশান্ত মহাসাগরের প্রথম রাজ্য ব্যবস্থা, যেখান থেকে অন্য দ্বীপগুলোতেও শাসন ব্যবস্থা ছড়িয়ে পড়ে। তবে অন্য এক গবেষক দল বলেন এ সিভিলাইজেশন টু অ্যাডভান্সড ফর ইটস জিওগ্রাফি অ্যান্ড টাইম, অর্থাৎ একটি সভ্যতা তার ভূগোল ও সময়ের জন্য খুবই উন্নত। আর এখান থেকে জন্ম নেয় কনস্পাইরেসি থিওরি। কিছু থিওরিস্ট বলছেন নানমাদুল আসলে ছিল এক প্রাচীন প্রযুক্তির গবেষণাগার। কেউ কেউ বলে এখানে ভূচম্বিক শক্তি ব্যবহার হতো পাথর বসানোর জন্য, আবার কেউ বলে এটি ছিল এলিয়েন সহায়তায় তৈরি। কারণ বসাল পাথর দিয়ে এত নিখুঁত গঠন, প্রায় 7.5 লাখ টনেরও বেশি পাথর ব্যবহার, অথচ জনসংখ্যা খুবই সীমিত ছিল, প্রায় 26,000, এবং নেই কোনো লিখিত রেকর্ড। কেউ কেউ তো একে বলেন সাকসেসর সিটি অফ আটলান্টিস, অর্থাৎ আটলান্টিসের উত্তরসূরি শহর। এমনকি হিস্টোরি চ্যানেলের জনপ্রিয় সিরিজ অ্যানসিয়েন্ট এলিয়েন্সে নানমাদুলকে এলিয়েন ল্যান্ডিং বেজ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে নানমাদুল কি কেবলই এক বিস্ময়কর সভ্যতার প্রমাণ, নাকি আমরা স্পর্শ করছি এমন কিছু যার উত্তর হয়তো সময় এখনো দিতে প্রস্তুত নয়? আপনি কি মনে করেন? কমেন্টে লিখে জানান। নানমাদুল কি মানুষ বানিয়েছেন না অন্য কেউ?
সবকিছু এত নিখুঁত ছিল, ধর্ম, শাসন, শৃঙ্খলা, তবুও একদিন হঠাৎ যেন সব থেমে গেল। খালগুলোতে আর নৌকা চলানো এবং রাজনীতি একত্রে শাসিত হতো। যেখানে রাজত্ব করত সাউডেলার রাজা, যে ছিলেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তাকে ঈশ্বরের প্রতিনিধি মনে করা হতো। পুরোহিত ও অভিজাত শ্রেণীর লোক, তারা ধর্মীয় আচার পালন করত এবং রাজাকে সহযোগিতা করত। রাজপরিবার ও পুরোহিতরা থাকতো পাথরের তৈরি দ্বীপে, যেখানে পৃথক পৃথক ঘর, মন্দির, সমাধিক্ষেত্র ছিল। বসবাসের ঘরগুলো ছিল কাঠ ও পাতার তৈরি, পাথরের বেসমেন্টের উপর। নান্দাওয়াস একটি বড় দ্বীপ যেখানে রাজাদের কবর দেওয়া হতো। এটি একটি পবিত্র স্থান। প্রতি রাতে রাজপুরুষেরা বসত পাথরের চৌকাঠে, তারা পান করত নারকেলের রস, আর পূজারীরা মন্ত্র পড়ত রাজাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে। প্রতিটি দ্বীপে ছিল নির্দিষ্ট ধর্মীয় ভূমিকা, যেমন পূর্বপুরুষদের পূজা, আত্মপ্রথা, বলিদান ইত্যাদি। ধর্মীয় আচার অনুষ্ঠানে পবিত্র মাছ, কিন্তু আপনি জানেন সেই মাছ আপনি খেতে পারবেন না। ওটা কেবল রাজার জন্য, পুরোহিতদের জন্য। আপনি যদি একজন সাধারণ নাগরিক হন, তবে আপনি মূল ভূখণ্ডে বাস করেন। দূর থেকে এই শহরের দিকে তাকিয়ে থাকতে পারেন, কারণ সাধারণের প্রবেশ নিষিদ্ধ। শুধু মাঝে মাঝে শহরের কাজের জন্য আপনাকে ডাকা হয়। নৌকা চড়ে আপনি পাথরের তৈরি খাল দিয়ে নানমাদলে আসেন। আপনার কাজ শেষ হলে আপনি নৌকা চড়ে আবার ফিরে যাবেন মূল দ্বীপে। পেছনে ফেলে যাবেন এক রহস্যময় নগরী, যেখানে দিনের আলোয় যেমন সম্মান, রাতের অন্ধকারে তেমনই ভয়। কারণ এখানে লোক মুখে শোনা যায় পুরনো আত্মারা এখনো পাহারা দেয় এই পাথরের রাজ্যকে। আসলে নানমাদল গড়ে তোলা হয়েছিল সাউডেলার রাজবংশের কেন্দ্র হিসেবে। শাসকরা শুধু রাজনীতি নয়, ধর্মীয় নিয়ন্ত্রণও করত। তারা সাধারণ মানুষকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করত। মানুষ এটি বিপন্ন অবস্থায় রয়েছে। নানমাদলের ইতিহাস আমাদের শেখায় যে রাজনৈতিক পরিবর্তন, প্রাকৃতিক সম্পদের অভাব এবং পরিবেশগত পরিবর্তন একটি সমৃদ্ধ শহরকে কিভাবে ধ্বংস করে দিতে পারে। এটি আমাদের জন্য একটি সতর্কবার্তা, বিশেষ করে বর্তমান জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে। এক শহর, এক সভ্যতা, এক রহস্য, যা আজও আমাদের ডাকে কিন্তু উত্তর দেয় না। একসময় যেখানে রাজা রানীদের জাদুকর প্রাসাদ ছিল, আজ সেখানে শুধু গর্জন করে সাগরের ঢেউ। নানমাদল আমাদের শেখায় মানুষ চাইলে অপ্রতিরোধ্য কিছু করতে পারে, এমনকি সমুদ্রের উপর এক শহর গড়তেও। আমাদের ইতিহাসে যত কিছু হারিয়ে